তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে, এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানুর ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার, এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কেসগুলো আমি মনে করি যারা করেন, ইটস এ বিগ অ্যান্ড বিগ, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল, ইটস এ ক্রাইম, বিগ ক্রাইম। এর কোনো শাস্তিতে লাভ নেই, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও, যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায়। কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, প্রকৃত দোষী যেন শাস্তি পায়, নিরপরাধী যেন না পায়। কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে, তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল, যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে, আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল। এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি, দোষীরা শাস্তি পাক, কিন্তু কোনো নিরপরাধীকে যেন এই শাস্তি পেতে না হয়। যে ডাকতে পারে, সবাইকে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে, এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম। আমাদের পুলিশও প্রায় 34 জনকে ডেকেছিল, বাদবাকি আরও কিছু ডাকার কথা ছিল, আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত। এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো। এবং আপনারা দেখুন, আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম, ঘটনা ঘটেছে শুক্রবার, পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, কোর্ট যা ভালো বুঝেছে করেছে। এবং আমি মনে করি যে কোর্ট 2-3টে কথা বলেছে, তার মধ্যে সিবিআই যেমন বলেছেন, সাথে সাথে এটাও বলেছেন যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক। আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছেন, আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি, আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি, তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো। বাঁধ ভেঙে গেলে, একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধটা ভাঙা উচিত না। আন্দোলনের পরিসীমা, আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয়। আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি, আন্দোলন করেই বড় হয়েছি। আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি, ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি, এসব মাথায় রাখবেন। দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি, বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে, তখন রাইটার থেকে কেউ বেরোচ্ছিল না, আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা, কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না। আর তখন একদিন শুধু 4-5 দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামার্টিনা, লোরেটো শিয়ালদার একটা স্কুলে, সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম।
তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না। 7-8 দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে। এবং আজও আমি আপনাদের বলি, অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে, বিনা চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসররা তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বাদ বাকি যারা ধর্মঘটে এখনও আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই, কেসটা তো সিবিআইয়ের হাতে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, কোর্টকে গিয়ে বলুন। ম্যাটারটা তো এখন সাব জুডিস হয়ে গেছে। কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে, এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। প্রায় আমি শুনেছি এটা, আমরা এখনো টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না, কারণ এগুলো করতে, এত মেটেরিয়ালস রাখতে, এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে, প্রচুর স্যালাইন থাকে, প্রচুর অক্সিজেন থাকে, প্রচুর সিসিটিভি থাকে, প্রচুর ইঞ্জেকশন থাকে, আরও নানা রকম জিনিস, এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে। এবং আজকে আমি শুনলাম 2-1 পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না, ট্রিটমেন্ট হচ্ছে না, তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায়, সেটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার, রোগীকে চিকিৎসা দেওয়ার। ঠিক আছে? পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়, স্টেট পুলিশ দেয়। খেলা থেকে শুরু করে, রাস্তার জ্যাম থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে, সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে, কলকাতা পুলিশই কাজ করে। তাদের মারধরের ব্যাপারটা কি? তারা তো কিছু করেনি। তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে, তারা ভিডিও করেছে, তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে, যা যা করেছে, 34 জনকে ডেকে কথা বলেছে, আরও কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে 5-6 দিন ছিল। তাছাড়াও বারবার করে সব কিছু ওর মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে। টোটাল রিপোর্টটা, টোটাল ভিডিও, পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা, সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে। এবং বলেছে, বলুন এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। এটুকু থাক। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো। আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন, যখন অনেক প্রেস আছে তাকে আমি অডিও ভিজুয়াল এড আমি দিতে পারি, ভিডিও দিতে পারি। সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা,
দেশের মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। এ ব্যাপারে আমি তার সাথে একমত। সেটা রাজার ব্যাপার, আমি তো প্রজা। আমি এ নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা পুলিশ দেখবে। পুলিশকে যদি মারা হয়, যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, সে আনকনসিয়াস অবস্থায় 1 ঘন্টা পড়ে থাকে, সেটা পুলিশ ডিসাইড করবে। আমি কে? নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অলসো। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি মন্তব্য করছিলেন এতক্ষণ। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক সম্মেলন করলেন এবং মুখ খুললেন। আরজিকর ঘটনা নিয়ে তিনি মন্তব্য করলেন। বহিরাগতরা এসে এই ঘটনাটি ঘটিয়েছে। আপনারা জানেন যে গতকালই আরজিকরে বহিরাগতরা তারা ঢুকে তাণ্ডব চালিয়েছে, রীতিমতো তছনছ করে দিয়েছে আরজিকরের যে একাডেমিক এবং এই প্রসঙ্গেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন। এখন সময় একটা বিরতির, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আরজিকরে রাজ্য ফরেন্সিকের একটি দল এমার্জেন্সি বিভাগে যায়। রাজ্য ফরেন্সিকের দলটি, যে খবর সামনে আসছে, আরজিকরে রাজ্য ফরেন্সিকের একটি দল। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। রাজ্য ফরেন্সিক দল তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গেছেন, কি কি তথ্য তারা জোগাড় করার চেষ্টা করছেন, কি দেখতে পাচ্ছ? মধ্যরাতে সেই সব জায়গাগুলোরই মূলত তারা নমুনা সংগ্রহ করছেন, সেই কারণে তাদের এই আগমন। তবে প্রায় 17 ঘন্টা পার হয়ে যাওয়ার পর গতকাল মধ্যরাতে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এমার্জেন্সি বিল্ডিং এ, বিশেষ করে কার্ডিওলজি থেকে শুরু করে বেশ কয়েকটি বিভাগ সেখানে রয়েছে আলাদা করে এমার্জেন্সি রোগী পরিষেবার জন্য, এবং সেই সঙ্গে পুলিশ দ্বারা আজকে 5:30 নাগাদ যখন স্টেট ফরেন্সিক বা রাজ্য ফরেন্সিকের দলটি আসে, তারা কিন্তু এসে দুটি গাড়িতে তারা আসেন এবং সরাসরি তারা প্রথমে পুলিশ ব্যারাকে যান। ভেতরে যে পুলিশ ব্যারাকটি রয়েছে, যেখানে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশের উর্দি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো তারা পরিদর্শন করেন, পুলিশের সঙ্গে কথা বলেন এবং তারপর তারা বেরিয়ে এসে এমার্জেন্সি যে রুমগুলো রয়েছে, যেখানে এমার্জেন্সি বা জরুরি পরিষেবা দেওয়া হয় রোগীদের, সেই সব ঘরগুলোতে তারা নমুনা সংগ্রহ করেন এবং সেই সঙ্গে ভিডিওগ্রাফিও করেন। একসঙ্গে বেশ কিছু নমুনাও তারা সেখান থেকে সংগ্রহ করেছেন। এখনো পর্যন্ত তাদের কিন্তু যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া, ভিডিওগ্রাফির প্রক্রিয়া বা ছবি তোলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি ধরনের কাজ এখান থেকে করছেন, কি ধরনের নমুনা সংগ্রহ করছেন, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো মুখ খোলেননি। নিজেদের কাজ তারা এই মুহূর্তে তারা করে যাচ্ছেন। বেশ, ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আরজিকরে রাজ্য ফরেন্সিকের একটি দল এই মুহূর্তে তারা আরজিকর হাসপাতালে পৌঁছেছেন। আপনারা জানেন যে গতকালই আরজিকর হাসপাতালে তারা কিন্তু দুষ্কৃতীরা ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর চালায় এমার্জেন্সিতে। আরজিকরের যে একাডেমিক সেখানে ভাঙচুর চালানো হয়েছে। এরপর আজকে রাজ্য ফরেন্সিকের দল তারা আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, ঘটনাস্থল খতিয়ে দেখছেন কি কি ঘটেছিল তা তারা বের করার চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা রয়েছেন আরজিকর হাসপাতালে। রাজ্যের ফরেন্সিক দল তারা আরজিকর হাসপাতালে উপস্থিত রয়েছেন। রাত দখলের রাতেই উত্তপ্ত আরজিকর, দুষ্কৃতী তাণ্ডবে বিধ্বস্ত হাসপাতালে জরুরি বিভাগ, ভেঙে তছনছ করা হলো আন্দোলনরত চিকিৎসকদের অস্থায়ী মঞ্চ। আক্রান্ত পুলিশ কর্মীরা, ভাঙচুর পুলিশের গাড়ি, পুলিশের ব্যর্থতার দিকেই আঙুল আন্দোলনকারীদের চিকিৎসকদের। দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। আরজিকরে তাণ্ডব, ভাঙচুর, দুষ্কৃতীদের দাপাদাপি, তছনছ জরুরি বিভাগ, নষ্ট দামি ওষুধ, বাঁচল না পুলিশের গাড়িও। আরজিকরে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন এবং মেয়েদের রাত দখলের লড়াই চলছিল।
আরজি করের গেটে চলছিল ডিওয়াইএফআই এসএফআই এর প্রতিবাদ। হঠাৎই হাসপাতালের গেটে শুরু হয় উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে একদল উত্তেজিত জনতা। শুরু হয় চূড়ান্ত তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের অস্থায়ী ধর্ণা মঞ্চ, বাদ যায়নি কোনো কিছুই। লাঠি রড দিয়ে ভেঙে চুরে মাটিতে মিশিয়ে দেওয়া হয় জরুরি বিভাগের প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম, ফ্রিজ, জীবনদায়ী ওষুধ, প্রয়োজনীয় ফাইলপত্র। হামলা চালানো হয় পুলিশের গাড়িতেও। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা, আহত হন খোদ ডিসি নর্থ। ঘটনাস্থলে পৌঁছন সিপি বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কার্যত লন্ডভন্ড আরজি করের ইমার্জেন্সি বিভাগ। মেডিসিন রুমে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে মেডিকেল ইকুইপমেন্ট, একাধিক ফাইল পত্র থেকে শুরু করে ইনজেকশন, একাধিক জরুরি মেডিসিন যা এখানে মজুদ ছিল কার্যত সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে যে অক্সিজেনের নল থেকে শুরু করে যে সমস্ত ইকুইপমেন্ট থাকে একটি ইমার্জেন্সি বিভাগে, সেই সমস্ত কিছুকে ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। বাইরে থেকে একদল দুষ্কৃতী ভেতরে ঢুকে এই কার্যত লুটপাট চালায় এবং তার সঙ্গে লন্ডভন্ড করে দেয় এমার্জেন্সি ওয়ার্ড। It has put Calcutta police in a very, very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by them. Any of my men have tried to save anyone. We are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? হাসপাতালে দুষ্কৃতীদের এই তাণ্ডবের পিছনে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলন জারি থাকবে জানিয়েছেন তারা। একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল, ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজি করের ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে মানে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। এই ভ্যান্ডালিজমের ফলে ধর্ণা মঞ্চ ভেঙে যায়, বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ডিস্টর্টেড হয়, আমরা টোটাল ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন কলেজ, হোস্টেল, এমার্জেন্সি মধ্যে আমরা গিয়ে আশ্রয় নিই। কলেজের যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাদের সাথে বারবার এর আগে, এই মিছিলের আগে এবং পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কাউকে আমরা ফোনে ধরতে পারিনি। আমরা ইমিডিয়েট চাইছি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করে কলকাতা আরজি কর ক্যাম্পাসের মধ্যে সেফটি সিকিউরিটি ইনশিওর করুক। হাসপাতালের ভিতরে চিকিৎসকের মৃত্যু, টানা আন্দোলনে চিকিৎসকরা, পথে নেমেছিলেন মেয়েরাও। কিন্তু আন্দোলনের নামে এই ধ্বংসলীলা তাণ্ডব চালালো কারা? কেনই বা এই ভাঙচুর উত্তেজনা হাসপাতালের ভিতরে? উঠছে প্রশ্ন। ঘটনায় জড়িতদের ছবি দেখে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। রাত দখল কর্মসূচির মাঝে চরম বিশৃঙ্খলা, আরজি করে দুষ্কৃতীদের দাপাদাপি, জরুরি বিভাগে ভাঙচুর, বাদ যায়নি আন্দোলনকারীদের অস্থায়ী ধর্ণা মঞ্চ। উই ওয়ান্ট জাস্টিস বলে কারা হামলা চালালো, এই গুন্ডামির নেপথ্যে কারা রয়েছে, ছবি দেখে হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। মধ্যরাতে নারী সুরক্ষার স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে গেল তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। এই মুহূর্তে কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে ভাঙা হলো ব্যারিকেড। লাল তারা সাদা পতাকা হাতে ব্যারিকেড টপকে সোজা ভিতরে ঢুকে পড়ল ভিড়। মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, আচরণে শরীরী ভাষায় বেলাগাম, বেপরোয়া মনোভাব, সংগঠিত হামলার আক্রোশ। বুধবার রাতে এই হামলা করল কারা? এই পতাকা কাদের? জাতীয় পতাকা হাতে হাসপাতালে ঢুকে পড়ে কারা এভাবে তাণ্ডব চালালো? মিনিটেই তছনছ আরজি করের জরুরি বিভাগ, নষ্ট জীবনদায়ী ওষুধ, বেড, সরঞ্জাম, সরকারি সম্পত্তির বিপুল ক্ষতি।
গরিব মানুষের কাছে এই জরুরি বিভাগই একমাত্র ভরসার জায়গা। সেই জায়গা এখন বিধ্বস্ত। রেয়াত করা হয়নি চিকিৎসক পড়ুয়াদের ধর্ণা মঞ্চ, জরুরি বিভাগ থেকে ধর্ণা মঞ্চ ভাঙচুর চালানো হয় সব জায়গাতেই। হুড়মুড়িয়ে ভিড় ঢুকে পড়ল হাসপাতাল চত্বরে। তাহলে পুলিশ কি নীরব দর্শক হয়েছিল, উঠছে প্রশ্ন। দেখা যায় পুলিশ বেশ কিছুক্ষণ ভিড় সামলানোর চেষ্টা করে, পরে তুমুল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। হামলাকারীদের লাঠি রডে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। বৃহস্পতিবার সকালে বিধ্বস্ত জরুরি বিভাগে পৌঁছে যায় কলকাতা টিভির প্রতিনিধি। আমি এমার্জেন্সির ভেতরে রয়েছে এবং এখানে যে জীবনদায়ী ওষুধ, বিশেষ করে কার্ডিও ডিপার্টমেন্টের যে এক একটি মনিটর, সেখানে বেড সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। অক্সিজেন সাপোর্টেড সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টের এমার্জেন্সি বিভাগ, সেটি সম্পূর্ণভাবে এই মুহূর্তে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সির যে অন্যান্য বিভাগ, সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পাখাগুলোকে দুমড়ে মুচড়ে একেবারে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, থরে থরে কাঁচ পড়ে রয়েছে, থরে থরে জিনিসপত্র ভেঙে চুরে একেবারে পড়ে রয়েছে। জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধপত্র সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে রয়েছে। ঘরগুলো সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত এবং স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরিঞ্জ এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিজেন মাস্ক, সেইগুলো এখানে পড়ে রয়েছে। প্রত্যেকটি বেড এখানে একেবারে বলা যেতে পারে যে ভাঙচুর করে নষ্ট করে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত রাত দখলের বিক্ষোভে এই তাণ্ডবের ছবি কি কাম্য? আন্দোলনকারীদের মাঝে ঢুকে আরজি করে তাণ্ডব চালালো কারা? 20 মিনিটের গুন্ডামির নেপথ্যে কার মস্তিষ্ক? ইতিমধ্যেই ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।